আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি BM ইউসুফ আলী, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। আজ আমি পৌরনীতি সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি ছবি লক্ষ্য করো, স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এই বইটা আগেও তোমরা দেখেছ। বইটির নাম হচ্ছে দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ। দেখি এই বইটা কে লিখেছেন। E.M. হোয়াইট। শিক্ষার্থী বন্ধুরা, E.M. হোয়াইট সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ। আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট সম্পর্কে খুব ভালো একটি সংজ্ঞা দিয়েছেন পৌরনীতির। আরেকটি ছবি আমরা দেখি। এই ছবিটি আগেও দেখেছো তোমরা। এই ছবির ব্যক্তিটির কথা কি তোমাদের মনে আছে? দেখি ওনার নাম কি। ফ্রেডারিক জেমস গুল্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনিও আমাদের সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট। আরও কিছু ছবি আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিরচেনা দৃশ্যের সাথে তোমরা অনেকেই পরিচিত। দেখো, অনেকগুলো ব্যক্তি লাইনে দাঁড়িয়ে আছে, পিছনে পোস্টার। এরা কারা? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ। এই ব্যক্তিরা হচ্ছে রাষ্ট্রের নাগরিক এবং তারা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করার উদ্দেশ্যেই, যাকে বলি ভোটাধিকার প্রয়োগ করার উদ্দেশ্যেই ভোট দিতে এসছে ভোট কেন্দ্রে। নাগরিক, রাষ্ট্রের নাগরিক। হ্যাঁ, আর একটু ছবি দেখো তোমরা। ছবিতে লেখা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় সংস্থা, আমরা এর সাথে যুক্ত। আরেকটি ছবি আমরা দেখি, তোমরা খেয়াল করে দেখো। এটি একটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, যা নিউ ইয়র্কে অবস্থিত। তোমরা কি বুঝতে পেরেছ? দেখো, হ্যাঁ, এই তো ধরতে পেরেছ, জাতিসংঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিষয়গুলো আমরা দেখলাম, E.M. হোয়াইট, ফ্রেডারিক গোল্ড, নাগরিক, সিটি কর্পোরেশন, জাতিসংঘ, এই বিষয়গুলো নিয়ে কোন সাবজেক্ট আলোচনা করে তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমরা একটু দেখে নিই স্ক্রিনে। পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনই কিন্তু নাগরিক, ভোটাধিকার, জাতিসংঘ, সিটি কর্পোরেশন, এইগুলো নিয়ে আলোচনা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরও কিছু ছবি দেখি। হ্যাঁ, এই ছবিটির দিকে লক্ষ্য করো তো, তোমরা কেউ চিনতে পারো কিনা? উনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের নাম ইতিমধ্যেই তোমরা হয়তো শুনেছ। আরেকটি ছবি আমরা দেখি। ইনিকে এল রবিন্স। তাকেও হয়তো তোমরা চেনো।
এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করতো, যারা ঢাকায় থাকো তারা এই ছবিটি নিশ্চয় দেখেছো। লেখা আছে বাংলাদেশ ব্যাংক। আরো কিছু ছবি আমরা দেখি। এই ছবিতে দেখছি একটি ইন্স্যুরেন্স কোম্পানির নাম লেখা আছে, রুফালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আরেকটি ছবি আমরা দেখি। এই ছবিতে দেখছি যে বেচা কেনা হচ্ছে, বাজার কিংবা আমরা বলি ব্যবসা বাণিজ্য। এই যে বিষয়গুলো আমরা দেখলাম, ব্যাংক, বিমা, এল রবিন্স দেখলাম, এরপরে এই বাজার দেখলাম। এই বিষয়গুলো নিয়ে কোন সাবজেক্ট আলোচনা করে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয় ধরতে পেরেছ। দেখি আমরা স্ক্রিনে অর্থনীতি। তাহলে আজকের পাঠ আমাদের কি হতে পারে বন্ধুরা? প্রথমে আমরা দেখলাম যে বিষয়গুলো ছবিতে দেখিয়েছিলাম, সেগুলো ছিল পৌরনীতি ও সুশাসনের সাথে সম্পর্কযুক্ত। আর পরবর্তী যে ছবিগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝে গেছো আজকের আমাদের আলোচনার বিষয় কি, আজকের পাঠ কি। আজকের পাঠ হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এবং ইকোনমিক্সের সাথে সম্পর্ক বা রিলেশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে শিখন পল জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক বর্ণনা করতে পারো। আমি আবারও বলছি, আমরা আজ আলোচনা করার পর তোমরা পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির যে সম্পর্ক তা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক সম্পর্কে। আসলে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি এই দুটি বিষয়ই কিন্তু সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ হিসেবেই বিবেচিত হতো। এই কারণে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কেমন? ঘনিষ্ঠ এবং নিবিড়। রাষ্ট্রবিজ্ঞান বললাম, রাষ্ট্রবিজ্ঞানের ছোট ভাগ হচ্ছে পৌরনীতি ও সুশাসন। রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমরা এর আগে কিন্তু পৌরনীতির সম্পর্ক আলোচনা করেছিলাম। পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান একই মায়ের দুটি সন্তান, একই বৃন্তের দুটি ফুল হিসেবে অভিহিত করা হয়। একজন বড় ভাই রাষ্ট্রবিজ্ঞান, ছোট ভাই হচ্ছে পৌরনীতি ও সুশাসন। অতএব আমরা বললাম যে অষ্টাদশ শতক পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি একসাথে ছিল, পরবর্তীতে এটা ভিন্ন হয়ে গেছে। এই কারণে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আলোচনার সময় বলেছি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত দুটি স্বতন্ত্র শাখা হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি। এখন আমাদের অবশ্যই জানতে হবে সামাজিক বিজ্ঞান কি। আমরা একটু সংক্ষেপে জেনে নিই। সামাজিক বিজ্ঞান, তো সামাজিক বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা সমাজ এবং মানবিক আচরণ নিয়ে আলোচনা করে। কি বললাম? সামাজিক বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা সমাজ ও মানবিক আচরণ নিয়ে আলোচনা করে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক বিজ্ঞানের জ্ঞানের একটি বৃহৎ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে এর অনেকগুলো শাখা আছে। নৃবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, ভূগোল, এগুলো সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত স্বতন্ত্র সাবজেক্ট। এই কারণে আসলে সামাজিক বিজ্ঞানের যে বিষয়গুলো আছে একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। আমরা যদি সংক্ষেপে বলি, সামাজিক বিজ্ঞানসমূহ সমাজবদ্ধ মানুষ সম্পর্কে অধ্যয়ন করে। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় কোনগুলো? নৃবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, নীতিবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। তো আমরা জানলাম সামাজিক বিজ্ঞান কি। তাহলে রাষ্ট্র বা পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত দুটি স্বতন্ত্র বিষয় হচ্ছে, সাবজেক্ট হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি। অতএব এদের সাথে সম্পর্ক আছে। প্রথমে আমরা পৌরনীতি কী এটা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগেও কিন্তু আমরা পৌরনীতি কী সেটা আলোচনা করেছিলাম। আজও আমরা একটু সংক্ষেপে জেনে নিই। যে শাস্ত্রে রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে পৌরনীতি ও সুশাসন বলে। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে। একেবারে বলতে পারি আমরা যে পৌরনীতি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের একটি মূল্যবান শাখা। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। তাহলে আমরা জানলাম কি পৌরনীতি ও সুশাসন কাকে বলে। এখন আমরা জানব অর্থনীতি কাকে বলে। ইকোনমিক্স যে শাস্ত্র বা যে বিষয় মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে। আসলে অর্থনীতি মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানলাম পৌরনীতি ও সুশাসন কাকে বলে, অর্থনীতি কাকে বলে। এর আগে কিন্তু সামাজিক বিজ্ঞান কাকে বলে সেটাও জেনেছি। এখন আমরা পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করব। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির কী মিল আছে বা সম্পর্ক আছে, সাদৃশ্য আছে, সেটা প্রথমে আমরা আলোচনা করব। এরপরে আমরা বৈসাদৃশ্য বা অমিল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সম্পর্ক বা মিল। অভিন্ন লক্ষ্য। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির লক্ষ্য হচ্ছে অভিন্ন, প্রায় একই। তা হলো মানুষের কল্যাণ সাধন করা। কি? মানুষের কল্যাণ সাধন করা। এই কল্যাণ করে কে? পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি। রাষ্ট্রের দুর্নীতি হ্রাস করে কিভাবে উন্নত নাগরিক জীবন গঠন করা যায়, কিভাবে সুনাগরিক হওয়া যায়, নাগরিকের অধিকার ও কর্তব্য কী কী ইত্যাদি বিষয় পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। আর অর্থনীতি অসীম অভাবের মাঝে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত নাগরিকদের বা নাগরিকের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যায় তা শিক্ষা দেয়। আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাবকে পূরণ করা যায় সেটাই অর্থনীতি আলোচনা করে, এবং কিভাবে নাগরিকের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যায় তার শিক্ষা দেয় অর্থনীতি। তাহলে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে এক, অভিন্ন, এটা মানুষের কল্যাণ সাধন করা। আলোচ্য বিষয়ের বিল। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির আলোচ্যগত মিল আছে। একই বিষয় নিয়ে দুটি সাবজেক্ট আলোচনা করব, সেটা এখন আমরা আলোচনা করব। তো এর আগে কিন্তু আমরা পৌরনীতি ও সুশাসন কাকে বলে এবং অর্থনীতি কাকে বলে সেটা জেনেছি। তাহলে আমরা বললাম যে
পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে আলোচ্য বিষয়ের সাদৃশ্য বা মিল রয়েছে। আমরা জানি যে প্রত্যেকটি রাজনৈতিক সমস্যার যেমন অর্থনৈতিক দিক রয়েছে, তেমনি প্রত্যেকটি অর্থনৈতিক সমস্যার একটি রাজনৈতিক দিক রয়েছে। রাজনীতিবিদদের যেমন পৌরনীতি ও সুশাসনের জ্ঞান থাকা দরকার রাখতে হয়, তেমনই অর্থনীতিবিদদেরও পৌরনীতি ও সুশাসনের এবং রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অধিকারী হতে হয়। উভয় শাস্ত্রই, আমরা আগেই বলেছি আলোচ্য বিষয়ে মিল আছে, উভয় শাস্ত্রই মানে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি, যেমন বার্ষিক বাজেট, পররাষ্ট্রনীতি, জনসংখ্যা সমস্যা, সমবায়, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি নিয়ে আলোচনা করে। অর্থাৎ দুইটি বিষয়, পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি, একই বিষয় নিয়ে আলোচনা করে। সেটা কি? বৈদেশিক বাণিজ্য, পররাষ্ট্রনীতি, বার্ষিক বাজেট, জনসংখ্যা সমস্যা, সমবায় ইত্যাদি। পৌরনীতি ও সুশাসন যেমন আলোচনা করে এগুলো, আবার অর্থনীতিও এই বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আলোচ্য বিষয় মিল আছে, যে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একই বিষয় নিয়ে আলোচনা করে, পরস্পর পরিপূরক, একটা ছাড়া একটা কল্পনা করা যায় না, দরকার হয়। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর পরিপূরক ও সহায়ক। মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের পরিপূরক ও সহায়ক। একটির পরিবর্তন হলে অন্যটির পরিবর্তন হয়। যেমন ধরো রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, এই জন্যে এর গণতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা, আর এই রাজনৈতিক ব্যবস্থার অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এখন যদি আমাদের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়ে সমাজতান্ত্রিক হয়ে যায়, তাহলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাও পরিবর্তন হয়ে যায়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হয়ে যাবে। আবার ধরো আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা যদি হয়ে যায় ধর্মতান্ত্রিক, তাহলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হয়ে যাবে ধর্মের অনুরূপ। ধর্ম ব্যবস্থায় কী আছে অর্থনৈতিক ব্যবস্থা, সেটাই আমরা ফলো করব। অতএব একটির পরিবর্তন হলে আরেকটির পরিবর্তন হয়ে যায়। রাজনীতির পরিবর্তন হলে অর্থনীতি পরিবর্তন হয়, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হলে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়। এটা অধ্যাপক ম্যাকাইবার কিন্তু একই কথা বলছে, একটি পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন সাধিত হয়। এই জন্যে এটা একটি পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান একে অপরের পরিপূরক ও সহায়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির সম্পর্ক বা মিল দেখলাম। এখন আমরা আলোচনা করব পার্থক্য, বৈসাদৃশ্য বা অমিল। মিল থাকলেও অমিল তো অবশ্যই আছে, সেইগুলো আমরা অমিল বা পার্থক্য কী আছে সেটা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বিষয় বস্তুগত পার্থক্য। আমরা আগে বলেছিলাম পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান একই বিষয় নিয়ে আলোচনা করে, যেমন বৈদেশিক বাণিজ্য, পররাষ্ট্রনীতি, বাজেট, জনসংখ্যা সমস্যা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সমবায় ইত্যাদি বিষয়গুলো পৌরনীতি যেমন আলোচনা করে, অর্থনীতিও আলোচনা করে। তবে সব ক্ষেত্রে কিন্তু আসলে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি আলোচনা করে না, ভিন্নতা রয়েছে, বিষয়বস্তুগত পার্থক্য আছে। আমরা জানি যে পৌরনীতি ও সুশাসন নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ই আলোচনা করে। নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ, আন্তর্জাতিক রূপ, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। আর অর্থনীতি আলোচ্য বিষয় হচ্ছে মানুষের অর্থনৈতিক কার্যক্রম। কি বললাম? অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষের অর্থনৈতিক কার্যক্রম। অর্থনীতি অভাব, চাহিদা, উৎপাদন, বন্টন, মুদ্রা, ব্যাংক, ব্যবসা, বাণিজ্য, শুল্ক, কর ইত্যাদি নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টা একটু মনে রাখবে। অনেক সময় প্রশ্ন আসে, ক্রিয়েটিভ কোশ্চেন যেমন আসে, এই টপিকসগুলো আসে যে জনাব অমুক একটি সাবজেক্ট নিয়েছে, তার সাবজেক্টে এই বিষয় নিয়ে আলোচনা করে, নাগরিকের অধিকার, কর্তব্য। আরেকজন ব্যক্তি যে
উৎপাদন, বন্টন, বিনিয়োগ, মুদ্রা, শুল্ক নিয়ে ইত্যাদি আলোচনা করে তার সাবজেক্টটি। তাহলে এই সাবজেক্টের ভিতর কে কোন সাবজেক্টটি নিয়েছেন এইভাবে কিন্তু আসে। অর্থাৎ সৃজনশীল কোশ্চেন ধরতে গেলে অবশ্যই এই টপিকসটুক আমাদের সবারই মুখস্থ করতে হবে বা ভালো করে ধারণা নিতে হবে। পৌরনীতি কী আলোচনা করে আর অর্থনীতি কী আলোচনা করে? অর্থনীতি আলোচনা করে অভাব, চাহিদা, উৎপাদন, বন্টন, মুদ্রা, ব্যাংক, ব্যবসা বাণিজ্য, কর, শুল্ক ইত্যাদি। আর পৌরনীতি কী নিয়ে আলোচনা করে? নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ, সরকারের শ্রেণী বিভাগ, রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমলাতন্ত্র, এইগুলো। তো এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বিষয় বস্তুগত পার্থক্য আছে কার সাথে? পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতি। 2 নম্বর, গুরুত্বর ক্ষেত্রে পার্থক্য। পৌরনীতি ও সুশাসন কোন বিষয়ের উপর গুরুত্ব দেয় আর অর্থনীতি কোন বিষয়ের উপর গুরুত্ব দেয় সেটা আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতি সমগ্র অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে। কী বললাম? অর্থনীতি সমগ্র অর্থনৈতিক ব্যবস্থার উপরে গুরুত্ব দেয়। আর পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের উপরে গুরুত্ব আরোপ করে। আমরা দেখলাম অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্ব দেয় কে? অর্থনীতি। আর নাগরিকের অধিকার ও কর্তব্যের উপর বেশি জোর দেয় পৌরনীতি ও সুশাসন। 3 নম্বর পার্থক্য, অনুশীলন পদ্ধতির পার্থক্য। অনুশীলন পদ্ধতির পার্থক্য। পৌরনীতি অনুশীলন পদ্ধতি কেমন আর অর্থনীতির অনুশীলন পদ্ধতি কেমন সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৌরনীতি ও সুশাসনের অনুশীলন পদ্ধতি মূলত ঐতিহাসিক বিষয়গুলো ঐতিহাসিক পদ্ধতিতে এখানে আলোচনা করা হয়। কিন্তু অর্থনীতির অনুশীলন পদ্ধতি প্রধানত গাণিতিক, অঙ্কের মতো। ঠিক আছে? তাহলে পৌরনীতি ও সুশাসনের অনুশীলন পদ্ধতি হচ্ছে মূলত ঐতিহাসিক, কিন্তু অর্থনীতির অনুশীলন পদ্ধতি হচ্ছে প্রধানত গাণিতিক। এই জন্য যাদের মেধা ভালো বা যারা অঙ্ক ভালো বোঝে তারা কিন্তু ইকোনমিক্স পড়লে ভালো করে। ঠিক আছে? তাহলে অনুশীলন পদ্ধতির পার্থক্য আছে কার সাথে? পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতি। বস্তুনিষ্ঠতার পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির বস্তুনিষ্ঠতার দিক দিয়ে পার্থক্য আছে, সেটা আমরা এখন আলোচনা করব। পৌরনীতি ও সুশাসন অনেকটাই নীতিনিষ্ঠ বিজ্ঞান, আর অর্থনীতি মূলত বস্তুনিষ্ঠ শাস্ত্র বা বিজ্ঞান। তাহলে বস্তুনিষ্ঠতার পার্থক্য আছে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে। পৌরনীতি ও সুশাসন অনেকটা নীতিনিষ্ঠ বিজ্ঞান, আর অর্থনীতি হচ্ছে মূলত বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা শাস্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পৌরনীতি ও সুশাসনের প্রথম পর্যায়ে আলোচনা করলাম সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে মিল কী ছিল, সাদৃশ্য কী ছিল, সেটা পরবর্তীতে আলোচনা করলাম অমিল। তো এই আলোচনা শেষে আমরা বলতে পারি যে এদের ভিতরে কি যেমন পার্থক্য আছে, পার্থক্য থাকলেও এদের সম্পর্ক কেমন? অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ। এদের মানে পৌরনীতি এবং সুশাসন উভয় সাবজেক্টের বা বিষয়ের উদ্দেশ্য কি? জনগণের কল্যাণ সাধন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক কেমন এই বিষয়টি ভালো করে জানতে হবে। কারণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক গভীর বিশ্লেষণ কর, মতামত দাও। এই কারণে আমাদের আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়টা তোমরা কতটুকু বুঝতে পেরেছো, আমি কতগুলো প্রশ্নের মাধ্যমে সেটা জানার চেষ্টা করবো। এখন তোমরা সবাই প্রস্তুত তো? হ্যাঁ, একেবারে সহজ একটি প্রশ্ন। কোন শতাব্দী পর্যন্ত অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের শাখা বা অংশ হিসেবে বিবেচিত হতো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একসময় এই অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ ছিল।
কত শতাব্দী পর্যন্ত সেটা? হ্যাঁ, তোমরা বলতে পারবে? অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের শাখা বা অংশ হিসেবে বিবেচিত হতো। 2 নম্বর কোশ্চেন, সামাজিক বিজ্ঞান কি? এটা সামাজিক বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা সমাজ এবং মানবিক আচরণ নিয়ে আলোচনা। আমি আবার বলছি, সামাজিক বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যা সমাজ ও মানবিক আচরণ নিয়ে আলোচনা করে। সমাজ এবং মানবিক আচরণ নিয়ে আলোচনা করে সামাজিক বিজ্ঞান। এর ক্ষেত্রেও কিন্তু এই জ্ঞানের শাখাটির ক্ষেত্র অনেক বড়, এর অন্তর্ভুক্ত অনেক সাবজেক্ট এই সামাজিক বিজ্ঞান। যেমন আমাদের বললাম পৌরনীতি, সুশাসন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নীতিশাস্ত্র, ভূগোল, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, এগুলো সবই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। 3 নম্বর কোশ্চেন, পৌরনীতি ও সুশাসন কি? এর উত্তর বিভিন্নভাবে আমরা দিতে পারি। পৌরনীতিটি সামাজিক বিজ্ঞান। আবার বলতে পারে যে শাস্ত্র নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, নাগরিকের অতীত বর্তমান নিয়ে আলোচনা করে, নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে, তাকে পৌরনীতি। পৌরনীতিকে সামাজিক বিজ্ঞান হিসেবেও আমরা আখ্যায়িত করি। পৌরনীতি একটি সামাজিক বিজ্ঞান, একথা লিখলেও চলে। আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে শাস্ত্র রাষ্ট্রের নাগরিকের আচার আচরণ ও কার্যকলাপ পর্যালোচনা করে তাকে পৌরনীতি ও সুশাসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা বাসায় বসে আমার এই লেকচার বা আমার এই পাঠ দেখছো বা শুনছো। আমার বিশ্বাস এই পাঠটি তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা বাসায় থাকবে, পড়াশুনো করবে, নিরাপদে থাকবে। সামনে আমাদের পরীক্ষা হবে, মান্থলি টেস্ট, তোমরা প্রস্তুত হতে থাকো। তো আজ এ পর্যন্ত। এর আগেই আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে শেষ করতে চাই। বাড়ির কাজটি তোমরা লিখে নাও, খাতা কলম বের করো। আমাদের আজকের বাড়ির কাজটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত, বিশ্লেষণ করো।